যুদ্ধে হারল আমেরিকা, দাবা জিতল চীন, আর মাঝখানে ইরান হয়ে উঠল বিশ্ব বদলের হাতিয়ার। বোমা পড়েছে ইরানের মাটিতে, রক্ত ঝরেছে তেহরানের বুকে, কিন্তু শেষ হাসি কে হাসছে সেটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। ইরানকে গুড়িয়ে দিতে গিয়ে আমেরিকা নিজেই হোঁচট খেয়েছে, আর সেই হোঁচটের সুযোগে শতরঞ্জের ঘুঁটি সাজিয়েছে বেজিং। মার্কিন গোয়েন্দা সংস্থার একটি অত্যন্ত গোপনীয় প্রতিবেদন এখন সেই সত্য সামনে এনেছে। ইরান যুদ্ধকে কাজে লাগিয়ে চীন সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক তিন ময়দানেই আমেরিকার ওপর সুবিধাজনক অবস্থান তৈরি করে নিয়েছে। ইরান অজান্তেই যে বদলে দিল সমীকরণ। 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানের মাটিতে হামলা শুরু করলো। পেন্টাগন ভেবেছিল দ্রুত, পরিষ্কার, সুনির্দিষ্ট অভিযান। 38 দিনে ইরানের সামরিক সক্ষমতা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে হোয়াইট হাউস, কিন্তু গুড়িয়ে দিতে গিয়ে নিজেরাও ক্ষয়ে গেছে। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড ইন্টারসেপ্টর, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র খরচ হয়ে গেছে। এগুলো তৈরিতে লাগে বছরের পর বছর, খরচ হয় কোটি কোটি ডলার। মজুদ এখন তলানিতে। তাইওয়ান দেখছে, জাপান দেখছে, দক্ষিণ কোরিয়া দেখছে। তারা এখন মনে মনে হিসাব কষছে, চীন যদি আক্রমণ করে আমেরিকার কাছে অস্ত্র আছে তো, ওয়াশিংটন কি আদৌ পাশে দাঁড়াতে পারবে? এই সন্দেহটাই চীনের সবচেয়ে বড় পাওয়া। বেজিং এর চারদিকের চাল। জয়েন্ট চিফস অব স্টাফের গোয়েন্দা পরিদপ্তর DIME কাঠামোর বিশ্লেষণ করেছে চীনের কৌশল। কূটনৈতিক, তথ্যগত, সামরিক এবং কূটনৈতিক চার স্তম্ভেই বেজিং একযোগে চেপে বসেছে। সামরিক মাঠে যুদ্ধ চলাকালীন পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দিশেহারা। আমেরিকা নিজেই সামলাতে পারছে না, সে ফাঁকে চীন অস্ত্র বিক্রি করলো আমেরিকার মিত্রদের কাছে। এর চেয়ে বড় কুটচাল আর কি হতে পারে? একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম কিভাবে ব্যবহৃত হচ্ছে, কোথায় দুর্বলতা, সব পর্যবেক্ষণ করছে বেজিং। ভবিষ্যতের যুদ্ধের পাঠ নিচ্ছে এখনই, তাইওয়ানের কথা মাথায় রেখে। অর্থনৈতিক মাঠে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিল। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের 5 ভাগের 1 ভাগ যায় এই পথে। জ্বালানি সংকটে হাঁসফাঁস করছে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ফিলিপাইন। ঠিক সেই মুহূর্তে দরজায় দাঁড়িয়ে চীন, হাতে জেট ফুয়েল, সবুজ জ্বালানি প্রযুক্তি, দীর্ঘমেয়াদী সরবরাহের প্রতিশ্রুতি। ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ রায়ান হাস যথার্থই বলেছেন, এটা পরোপকার নয়, এটা বিনিয়োগ। আমেরিকার মিত্রদের ধীরে ধীরে নিজের কক্ষপথে টেনে নেয়ার বিনিয়োগ। অতীতে এই সংকটে ওয়াশিংটন ছুটে আসতো, জরুরি বৈঠক ডাকতো, সমাধান দিত। ট্রাম্প প্রশাসন সেই পথে হাঁটেনি। যে শূন্যস্থান তৈরি হয়েছে, বেজিং তা ভরাট করে দিয়েছে নিজের শর্তে। তথ্যের ময়দানে যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব জুড়ে যে জনমত তৈরি হয়েছে, চীন সেটাকে নিজের প্রচারণার হাতিয়ার বানিয়েছে। এই সংঘাতকে বেআইনি বলেছে, আমেরিকাকে তুলে ধরেছে একটি আগ্রাসী, বেপরোয়া, ক্ষয়িষ্ণু শক্তি হিসেবে। ট্রাম্প বেজিং এ ফাইল টেবিলে। এই প্রতিবেদন প্রকাশের সময়টা কাকতালীয় নয়। ঠিক যখন ট্রাম্প বেজিং এ শি জিনপিং এর মুখোমুখি বসেছেন, তখনই পেন্টাগনের টেবিলে এই বিস্ফোরক দলিল। ট্রাম্প বলছেন ইরান ইস্যুতে চীনের সাহায্যের দরকার নেই, কিন্তু গোয়েন্দা প্রতিবেদন বলছে উল্টো কথা। হরমুজ প্রণালী এখনো অচল। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধান নেই। দেশের ভেতরে জন অসন্তোষ বাড়ছে, বিশ্ব অর্থনীতি টলছে। পরমাণু হুমকির মুখে ইরান, তবুও মাথা নোয়ায়নি তেহরান। 8 বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে আসার পর থেকে তেহরান প্রায় 22,000 পাউন্ড বা প্রায় 11 টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক নাম না জানা কর্মকর্তা এমন এক বক্তব্য দিলেন, যা পশ্চিমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। তিনি বলেছেন, ইরানের কাছে এখন যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত আছে, তা দিয়ে তাত্ত্বিকভাবে প্রায় 11টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। 60% সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম যদি ইরান থেকে সরানো না যায়, তাহলে গত 40 দিনের এই রক্তক্ষয়ী সংঘাতকে তিনি নিজেই বড় ব্যর্থতা বলে স্বীকার করে নিয়েছেন। ইরান বহুকাল ধরে আন্তর্জাতিক চাপের চাকার নিচে পিষ্ট হয়েছে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, হুমকির পর হুমকি। তবু তেহরানের মাথা নোয়ানোর ইতিহাস নেই। ইরান যেন সেই কলসি, যাকে বারবার আঘাত করা হয়েছে কিন্তু ভাঙা যায়নি। ইসরায়েলের ওই কর্মকর্তার কথায় পরিষ্কার, তারা নিজেরাই বুঝতে পারছেন সামরিক শক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্বপ্ন গুড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। তাই এখন কূটনীতির দরজায় টোকা দিচ্ছেন, একই সঙ্গে আবার হামলার ভয় দেখাচ্ছেন। দুই নৌকায় পা দিয়ে পার হওয়ার এই চেষ্টা কতটুকু সফল হবে সময়ই বলবে। তেহরান যেন এই ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, সেটাকেই কারণ হিসেবে দেখিয়ে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে হামলা শুরু করে। এই রহস্য উন্মোচন হয়নি যে ইরানের সেই বিশাল ইউরেনিয়ামের মজুদ কোথায়। যদিও জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA রাফায়েল গ্রসের মতে, ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সম্ভবত ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সে রয়েছে।
ইউরেনিয়াম যত বেশি সমৃদ্ধ হয় তত দ্রুত ও সহজে আরও উচ্চমাত্রায় নেওয়া যায়। 0 থেকে 20% পৌঁছানো কঠিন, কিন্তু 20 থেকে 60 বা 90% পৌঁছানো তুলনামূলক সহজ। 90% সমৃদ্ধ ইউরেনিয়ামে সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে বিশাল এই মজুদের একাংশ যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। সেটা উদ্ধার করা বা এর অস্তিত্ব নিশ্চিত করা খুবই কঠিন। ইরান যদি ইউরেনিয়াম খনন করে বেরও করে, সেটা থেকে যুদ্ধাস্ত্র তৈরি করতে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের অধিকাংশ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সম্ভবত ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সেই রয়েছে। স্থাপনাটি গত বছর বিমান হামলার শিকার হলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে, তেহরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা এই যুদ্ধ শুরুর অন্যতম লক্ষ্য। তবে বিশেষজ্ঞদের মতে সমৃদ্ধ ইউরেনিয়াম খুঁজে বের করে নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়। পারমাণবিক অস্ত্র বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা ডেভিড অ্যালব্রাইট বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই উপাদানগুলো জব্দ করতে ব্যর্থ হয়, তাহলে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যেতে পারে। বছরের পর বছর ধরে ইরানের প্রস্তুতি ও সমৃদ্ধ ইউরেনিয়ামে রূপান্তরের প্রক্রিয়াকে ব্যাংকে প্রচুর টাকা জমা রাখার সঙ্গে তুলনা করেছেন আলব্রাইট। বিশ্লেষকদের অনেকের ধারণা, তেহরান হয়তো ইস্পাহানের পাহাড়ি টানেলে কোনো গোপন সমৃদ্ধকরণ কেন্দ্র তৈরি করেছে, যেখানে পারমাণবিক বোমার জ্বালানি তৈরির কাজ চালাচ্ছে। রিজার্ভ ইঞ্জিনিয়ারিংয়ের ফাঁদে আমেরিকা, ঘুঁটি সাজাচ্ছে তেহরান। যুদ্ধের ময়দানে শত্রুর অস্ত্র কুড়িয়ে নিয়ে সেই অস্ত্রেই শত্রুকে ঘায়েল করার স্বপ্ন দেখছে ইরান। অবিস্ফোরিত মার্কিন ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ধ্বংসাবশেষ এখন তেহরানের হাতে যেন সোনার খনি। টমাহক ক্ষেপণাস্ত্র, AGM-158 এবং MQ-9 ড্রোন সহ বেশ কয়েকটি মার্কিন অস্ত্র ইরানের মাটিতে অকেজো হয়ে পড়েছে। সেগুলো এখন ইরানি প্রকৌশলীদের গবেষণাগারে নিভৃতে কথা বলছে। কট্টরপন্থী কায়হান পত্রিকার এডিটর ইন চিফ শরিয়াত মাদারি সোজা সাপটা বলে দিয়েছেন, এই প্রযুক্তি শুধু গোলা বারুদের গুদামে আটকে রাখলে চলবে না, চীন ও রাশিয়ার সঙ্গে ভাগ করে নিতে হবে। অর্থাৎ একটি ত্রিভুজ তৈরি হচ্ছে, যে ত্রিভুজের কেন্দ্রে বসে ইরান ভূ রাজনীতির নতুন সমীকরণ লিখতে চায়। রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দর্শকদের আশ্বস্ত করেছেন অদ্ভুত এক ভাষায়, অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফিরিয়ে দেওয়া হবে উপহার হিসেবে। কার উপহার, কাকে, সেটা বলার অপেক্ষা রাখে না। শত্রুর তীরে শত্রুকে বিঁধে দেওয়ার এই পরিকল্পনা নতুন নয় ইরানের কাছে। 2011 সালে RQ-170 ড্রোন ধরে ফেলা এবং মার্কিন হক ক্ষেপণাস্ত্রের অনুকরণ করে অস্ত্র তৈরির ইতিহাস ইরানের ঝুলিতে আগে থেকেই আছে। তেহরান সিটি কর্পোরেশনের কর্মকর্তা এহসান খারামিদ ঘটনাটিকে কেবল সামরিক সাফল্য বলতে নারাজ। তার ভাষায় এটি একটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সূচনা। উদ্ধার করা সরঞ্জামগুলো নাকি মার্কিন প্রযুক্তির এমন গোপন স্তর উন্মোচন করতে পারে যা এতদিন পর্দার আড়ালে ছিল। অর্থাৎ রণক্ষেত্রের ধুলোয় মিশে যাওয়া প্রতিটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ইরানের চোখে একটি খোলা বই। মধ্যপ্রাচ্য বিশ্লেষক এহসান তার দাসী হিসাব কষেছেন অন্যভাবে। তার মতে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে নতুন অস্ত্র তৈরিতে বিলিয়ন ডলার ঢালতে হবে। অনুকরণ ঠেকাতে প্রযুক্তির নকশা বদলাতে হবে বারবার। সামরিক পরিকল্পনায় আনতে হবে আমূল পরিবর্তন। সহজ কথায়, আমেরিকার পকেটে হাত দিয়েছে ইরান, আর হাতটা বেশ গভীরে ঢুকেছে। কট্টরপন্থী ও সরকারপন্থী অনলাইন মহলে উৎসবের আমেজ। আমাদের জন্য ভালো খবর, আমাদের জন্য খারাপ খবর, এই স্লোগান ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে ভবিষ্যৎবাণী করছেন, উদ্ধার করা প্রযুক্তির ব্যাপক উৎপাদন শুরু হবে শিগগিরই। কিন্তু এই উৎসবের আড়ালে প্রশ্নটা থেকেই যায়, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ফারাকটা কতটুকু? ক্ষেপণাস্ত্রের বাইরের খোল পাওয়া আর ভেতরের প্রযুক্তি আয়ত্ত করা, এ দুটো এক কথা নয়। তবু তেহরান আজ সেই বাজি ধরেছে, শত্রুর অস্ত্র কাঁধে তুলে নিয়ে শত্রুর দিকেই তাক করছে ইরান। ইউরোপের বুকে আমেরিকার ঘর ভাঙতে চাইছেন ট্রাম্প, কিন্তু পারবেন কি? ইরান যুদ্ধে ইউরোপীয় মিত্ররা পাশে না দাঁড়ানোয় ডোনাল্ড ট্রাম্প এখন ঘর ভাঙার হুমকি দিচ্ছেন। জার্মানি, ইতালি, স্পেন একে একে সব দেশ থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কথা বলছেন তিনি। কিন্তু বলা আর করা যে এক কথা নয়, সেটা ট্রাম্প নিজেও জানেন। শুরুটা হয়েছিল জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের একটি মন্তব্য থেকে। তিনি সরাসরি বলে দিলেন, ইরান যুদ্ধে আমেরিকা অপমানিত হচ্ছে এবং ট্রাম্প প্রশাসনের কাছে কোনো যৌক্তিক কৌশল নেই।
কথাটা সত্যি হোক বা না হোক, ট্রাম্পের গায়ে লেগেছে। রাগে ফুঁসে উঠে তিনি ট্রুথ সোশ্যালে মেটসকে কটাক্ষ করলেন আর সঙ্গে ঘোষণা দিলেন জার্মানি থেকে 5,000 সেনা ফিরিয়ে আনা হবে। শুধু জার্মানি নয়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যাকে ট্রাম্প একদিন প্রিয় বন্ধু বলতেন, তিনিও ইরান যুদ্ধের সমালোচনা করায় ট্রাম্পের রোষের মুখে পড়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে উইনস্টন চার্চিল নন বলে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। স্পেন প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য আরও তেতো। স্পেনের ভূমিকা ছিল একেবারেই ভয়ঙ্কর, কিন্তু এই রাগের আগুনে ঘি ঢেলেছে আসলে ইরান। যে দেশকে দশকের পর দশক ধরে কোণঠাসা করে রাখার চেষ্টা হয়েছে, সেই ইরান আজ এমন এক অবস্থানে দাঁড়িয়ে যে পুরো পশ্চিমা জোটের কপালে ভাঁজ পড়েছে। ভূগর্ভস্থ মিসাইল শহর, হাজার হাজার ফুট পাথরের নিচে লুকানো অস্ত্র ভাণ্ডার। এই ইরানকে সামরিকভাবে ঘায়েল করা যাচ্ছে না। যুদ্ধ দীর্ঘ হচ্ছে, খরচ বাড়ছে, আর পশ্চিমা মিত্রদের মধ্যে ফাটল চড়া হচ্ছে। ইরান কার্যত নিজে না লড়েও শত্রুর শিবিরে ভাঙন ধরিয়ে দিচ্ছে। এটাই তার সবচেয়ে বড় কূটনৈতিক জয়। এবার আসা যাক আসল প্রশ্নে। ট্রাম্প কি সত্যি ইউরোপ থেকে সেনা সরাতে পারবেন? পেন্টাগনের হিসাব বলছে শুধু জার্মানি, ইতালি আর স্পেনে মোট 53,000-এর বেশি মার্কিন সেনা আছেন। পুরো ইউরোপে সংখ্যাটা প্রায় 68,000। এই বিশাল বাহিনী রাতারাতি গুটিয়ে নেওয়া অত সহজ নয়। জার্মানির রামস্টেন এয়ারবেস, ইতালির নেপলস এবং ভিসেন্টার ঘাঁটি, স্পেনের জিব্রাল্টার সংলগ্ন নৌঘাঁটি, এগুলো শুধু ব্যারাক নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধেও এগুলো লজিস্টিক মেরুদণ্ড হিসেবে কাজ করছে। জার্মানির ল্যান্ডস্টুল হাসপাতাল ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকার আহত মার্কিন সেনাদের চিকিৎসার একমাত্র বড় কেন্দ্র। তার উপর আছে আইনের দেওয়াল। 2026 সালে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট স্পষ্ট বলছে ইউরোপে মার্কিন সেনা সংখ্যা 75,000-এর নিচে নামানো যাবে না। কংগ্রেস এই ব্যাপারে ট্রাম্পের পথ আটকে দিতে পারে, আগেও দিয়েছে। 2020 সালেও একই হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কংগ্রেসের বাধায় সে পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। তাহলে কি সব কথার কথা? পুরোটা নয়। পেন্টাগন জার্মানি থেকে 5,000 সেনা সরানোর ঘোষণা দিয়েছে। এটা প্রতীকী হলেও বার্তাটা স্পষ্ট। ইউরোপীয় মিত্ররা যদি আমেরিকার যুদ্ধে কাঁধ না মেলায়, তাহলে আমেরিকার ছাতাও সরে যাবে। কিন্তু এই ছাতা সরানো যতটা সহজ বলছেন ট্রাম্প, বাস্তবে ততটা নয়। আর ইরান সেটা জানে বলেই নির্বিকারে বসে শত্রুর ঘরের আগুন দেখছে। যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি একের পর এক চাপ দিয়ে চলেছে, তখন ইরান হাতের তাস স্পষ্ট করে টেবিলে রেখে দিয়েছে। আমাদের কাছে 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের রাস্তা খোলা আছে। ইরানের হুমকি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক মাধ্যমে সরাসরি জানিয়ে দিয়েছেন, আবারও হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। 90% মানে অস্ত্র গ্রেড, যে দোরগোড়ায় পা রাখলে বিশ্বের সমীকরণ পাল্টে যায়। ইরান সেই দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকেনি, কিন্তু বলছে দরজা আমার হাতে। এই বার্তাটি বুঝতে হলে পেছনের ইতিহাস মাথায় রাখতে হবে। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। বিনিময়ে মিলেছিল নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা। কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গেলেন। সাপও গেল, লাঠিও গেল। ইরান পেল কি? শূন্য হাত আর পুরনো নিষেধাজ্ঞা। সে অপমানের জবাবে ইরান চুপ করে বসে থাকেনি। গত 8 বছরে প্রায় 11,000 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করেছে। এটি ক্রোধের প্রতিক্রিয়া নয়, এটি কৌশলের ফসল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলছে ইরানের কাছে এখন প্রায় 441 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। প্রযুক্তিগত অর্থে ইরান এক পা পিছিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই এক পায়ের দূরত্বই তার সবচেয়ে বড় শক্তি। ওয়াশিংটন এখন চাইছে সেই মজুদ এখনই সরাও, এখনই ধ্বংস করো, ঘরে বসে সমৃদ্ধকরণ বন্ধ করো, যেন কাউকে নিরস্ত্র করে তারপর তার সঙ্গে দর কষাকষি করা হবে। ইরান সেই ফাঁদে পা দিতে রাজি নয়। তেহরানের বক্তব্য স্পষ্ট, আগে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হোক, নিষেধাজ্ঞা উঠুক, তারপর পারমাণবিক প্রশ্ন। ট্রাম্প ইরানের সর্বশেষ কূটনৈতিক প্রস্তাবকে আবর্জনা বলেছেন, পুরোটা না পড়েই। অথচ সেই প্রস্তাবে ছিল মজুদের একাংশ লঘু করা এবং বাকি অংশ তৃতীয় দেশে সামরিক স্থানান্তরের প্রস্তাব, যা নেহাত কম ছাড় নয়। কিন্তু যার মনে আপোষ নেই, তার কানে সমঝোতার কথা ঢোকে না। ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, কিন্তু যে রোগী নিজের পায়ে হাঁটতে পারে তাকে লাইফ সাপোর্টের ভয় দেখানো যায় না। ইরানের পাল্টা বক্তব্য এসেছে মুখপাত্র বাগাইর কণ্ঠে, আমাদের অবস্থান সার্বভৌমত্বের, আঞ্চলিক স্থিতিশীলতার এবং ইরানি জনগণের স্বার্থে। যখন লড়তে বাধ্য করা হবে লড়ব।
এই বাক্যে কোনো আস্ফালন নেই, এতে আছে সেই শান্ত দৃঢ়তা যা আসে দশকের পর দশক চাপ সহ্য করে টিকে থাকার অভিজ্ঞতা থেকে। ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে গত বছর বিমান হামলা হয়েছে, এবছরও হয়েছে। IAEA বলছে সেই মজুদের বেশিরভাগ এখনও সেখানেই থাকতে পারে, তবে নিশ্চিত নয়। এই অনিশ্চয়তাই ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার। যে মজুদের অবস্থান জানা নেই, যে শক্তির সীমা অনুমান করা কঠিন, সেই শক্তিকে ভয় করতে হয়। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেছেন, তেহরানে শত্রুর সামনে মাথা নোয়াবে না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার শিকলে বাঁধা ছিল, অর্থনীতি কাহিল হয়েছে, তরুণ প্রজন্ম দিশাহারা হয়েছে, তবু দেশটি ভেঙে পড়েনি। যে গাছ ঝড়ের মুখে ভাঁজ হয় কিন্তু উপড়ে যায় না, সে গাছকে দুর্বল বলা যায় না। হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে পথ পাল্টাতে বাধ্য করেছে বলে দাবি উঠেছে। ওয়াশিংটন নীরব, কারণ মিথ্যা হলে জবাব আসত। যুদ্ধবিরতির আড়ালে ইরানের গোপন খেলা। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ইরান কুড়িয়ে নিচ্ছে শত্রুর অস্ত্র, আর সেই অস্ত্রকেই বানাচ্ছে নিজের ঢাল তলোয়ার। ইসরায়েল আর আমেরিকার টানা 40 দিনের বোমা বর্ষণ থামতে না থামতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC মাঠে নেমে পড়েছে। দক্ষিণের হরমুজ গান প্রদেশ থেকে শুরু করে রাজধানী তেহরানের দোরগোড়া পর্যন্ত তারা কুড়িয়ে নিচ্ছে অবিস্ফোরিত আমেরিকান ক্ষেপণাস্ত্র, বাংকার বাস্টার বোমা, হাজার হাজার ছোট গোলাবারুদ। এগুলো গুদামে পাঠানো হচ্ছে না, পাঠানো হচ্ছে গবেষণাগারে। লক্ষ্য একটাই, শত্রুর অস্ত্রকে ভেঙে বুঝে নাও, তারপর নিজেই বানাও। এটা ইরানের নতুন কোনো কৌশল নয়, পুরনো খেলাই নতুন মাঠে চলছে। 2011 সাল আমেরিকার সবচেয়ে গোপন স্টেলথ ড্রোন RQ-170 ইরানের হাতে পড়েছিল। তেহরান সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করে নিজস্ব ড্রোন বাহিনী গড়ে তুলেছে, হক ক্ষেপণাস্ত্রের নকল বানিয়েছে। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে পিষ্ট হয়ে ইরান শিখে গেছে এক অদ্ভুত বিদ্যা, অভাব থেকে উদ্ভাবন। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এবার হাতে এসেছে আমেরিকার সবচেয়ে আধুনিক অস্ত্র, টমাহক ক্রুজ মিসাইল AGM-158 MQ-9 ড্রোন। IRGC ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক এই যুদ্ধকে সরাসরি বলছে ইরানের প্রতিরক্ষা শিল্পের গবেষণাগার, আর অবিস্ফোরিত এই অস্ত্রগুলোকে বলছে অনাকাঙ্ক্ষিত উপহার। শত্রুর ফেলে যাওয়া বোমাকে উপহার বলছে ইরান। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া টেলিভিশনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এটা চলমান যুদ্ধাবস্থা। বিরতি নয়, শ্বাস নেওয়ার মুহূর্ত। তার ভাষায়, নতুন আগ্রাসন হলে ইরান জবাব দেবে নতুন সরঞ্জাম নিয়ে, নতুন ফ্রন্ট থেকে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কুয়েতের ক্যাম্প বুফবিং এ মার্কিন ঘাঁটিতে ইরানের যুদ্ধবিমান সফলভাবে হামলা চালিয়েছে। মাটির নিচের ক্ষেপণাস্ত্র সাইলোগুলো আবার সচল হচ্ছে, ক্ষতিগ্রস্ত লঞ্চার মেরামত হচ্ছে, নতুন যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে সেনাদের আবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি NBC নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানাচ্ছে, ইরান এই যুদ্ধবিরতির সময়টাকে ব্যবহার করছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার দ্রুত পুনরায় পূর্ণ করতে। কট্টরপন্থী দৈনিক কায়হান এর প্রধান সম্পাদক হোসাইন শরীয়ত মারদারি আরও এক ধাপে গিয়ে বলছেন, শুধু রিভার্স ইঞ্জিনিয়ারিং নয়, এই প্রযুক্তি চীন ও রাশিয়ার সঙ্গে ভাগ করে নিতে হবে। মানে উদ্ধার করা আমেরিকান অস্ত্র এখন কূটনীতির হাতিয়ার, বৃহৎ শক্তির সঙ্গে দর কষাকষির তাস। তেহরানের কর্মকর্তা এহসান খরামিদ এই পুরো প্রক্রিয়াকে বলছেন প্রযুক্তির উৎকর্ষের যুদ্ধের শুরু। তার দাবি, এই অবিস্ফোরিত অস্ত্রগুলো পশ্চিমা সামরিক প্রযুক্তির গোপন স্তর খুলে দেবে। ইরান আজ যা করছে সেটা নতুন কিছু নয়, তবে মাত্রাটা নতুন। দশকের পর দশক নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে ইরান এক বিচিত্র সামরিক সংস্কৃতি তৈরি করেছে, যেখানে সীমাবদ্ধতাই উদ্ভাবনের জ্বালানি। শত্রুর বোমা পড়লে কুড়িয়ে নেয়, শত্রুর ড্রোন আটকালে জাদুঘরে রাখে না, ভেঙে দেখে। তেহরান যখন প্রকাশ্যে বলছে এটা যুদ্ধাবস্থা, যখন বলছে নতুন ফ্রন্ট থেকে জবাব দেবে, তখন এই যুদ্ধবিরতি আসলে শান্তির পথ নয়, পরের রাউন্ডের প্রস্তুতি পর্ব। তেহরানের গোপন অস্ত্রভাণ্ডার ওয়াশিংটনের ঘুম কেড়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের মেঘ। পারস্য উপসাগরে 3টি মার্কিন বিমানবাহী রণতরী নোঙর ফেলে বসে আছে, 12টি যুদ্ধজাহাজ, 200-রও বেশি যুদ্ধ বিমান, 15,000 সেনা। কাগজে কলমে এই শক্তি অপ্রতিরোধ্য, কিন্তু ওয়াশিংটনের কপালে এখনও চিন্তার ভাঁজ। কারণ যার মুখোমুখি হতে হচ্ছে সে কাঁচা খেলোয়াড় নয়। তেহরান দশকের পর দশক ধরে এই দিনের জন্যই তৈরি হয়েছে। প্রশ্নটা সহজ, উত্তরটা জটিল।
ইরানের কাছে আসলে কি আছে? রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সম্প্রতি রহস্যের পর্দা একটুখানি সরিয়ে বললেন, এমন একটি অস্ত্র শীঘ্রই শত্রুদের মুখোমুখি হবে যাকে নিয়ে তারা গভীরভাবে ভয় পায়, আর সেটা তাদের পাশেই মোতায়েন রয়েছে। কি সেই অস্ত্র খোলাসা করেননি তিনি, কিন্তু এই নীরবতাই যেন হাজার কথা বলে। ইরানের সর্বোচ্চ নেতা জানিয়েছেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমাদের জাতীয় সম্পদ। সামুদ্রিক, স্থল ও আকাশসীমার মতোই আমরা এটি রক্ষা করব। মিসাইলের হিসাবটা এখানে গুরুত্বপূর্ণ। মার্কিন সামরিক বাহিনী যে ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল মোতায়েনের কথা ভাবছে, সেটি 5 ম্যাক গতিতে ছোটে 2776 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। শুনতে ভয়ঙ্কর লাগে, কিন্তু মাত্র 14 কেজি বিস্ফোরক বহন ক্ষমতা, এটা জানলে ছবিটা পাল্টে যায়। অন্যদিকে ইরানের খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইল 2000 কিলোমিটারের বেশি পাল্লায় 1500 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। তুলনাটা অনেকটা ছুরি দিয়ে তলোয়ারের মোকাবিলা করার মতো। আরও উদ্বেগের বিষয় হলো ইরানের চোখের শক্তি। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, 2024 সালেই চীন থেকে TE-014 মডেলের একটি উন্নত স্যাটেলাইট সিস্টেম কিনেছে তেহরান। এই উপগ্রহ মার্কিন ঘাঁটিগুলো অত্যন্ত নির্ভুলভাবে পর্যবেক্ষণ করতে পারে, অর্থাৎ শত্রুর ঘরের নকশা আগে থেকেই জানা। যুদ্ধের চেয়ে বড় সুবিধা আর কি হতে পারে? পেন্টাগনের অনুমান ছিল ইরানের আকাশে প্রতিরক্ষা ভঙ্গুর, কিন্তু বাস্তবে মার্কিন বায়ুসেনার F-15 স্ট্রাইক ইগল ভূপাতিত হওয়ার খবর সেই হিসাব উল্টে দিয়েছে। যে দেশকে কাগজে বাঘ ভাবা হয়েছিল, সে রীতিমতো নখর দেখিয়ে দিল। আর ইসরায়েলি সামরিক সূত্রের স্বীকারোক্তি আরও চমকপ্রদ। ইরানের 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো না গেলে এই যুদ্ধ তাদের জন্য বড় ব্যর্থতা। একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার এই কথাই বলে দেয়, লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। ইরান কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও সৌদি আরব সহ 8 দেশে মার্কিন 16টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। CNN-এর একটি প্রতিবেদনে স্বীকার করেছে, এই হামলাগুলো এত দ্রুত ও নিখুঁত ছিল যে ব্যয়বহুল মার্কিন রাডার ব্যবস্থাগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এমনকি উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর আকাশ চোখ খ্যাত E-3 নজরদারি বিমানও রেহাই পায়নি বলে দাবি করা হচ্ছে। পেন্টাগন অবশ্য নিরাপত্তাজনিত কারণে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করতে নারাজ। এই নীরবতাই অনেক প্রশ্নের জন্ম দেয়। ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে অবশ্য বরাবরই বলে এসেছে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং তার থেকে 11টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতার হিসাব, এটি পশ্চিমা মহলে সত্যিকারের উদ্বেগের কারণ। তেহরান বলছে এটা আত্মরক্ষার অধিকার, ওয়াশিংটন বলছে এটা হুমকি। দুই পক্ষের এই টানাটানিতে মধ্যপ্রাচ্য আজ বারুদের স্তূপের ওপর বসে আছে। ইরানের দুই চালে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। তেলের পাইপলাইনে আগুন, হরমুজে মিসাইল আর আমেরিকার অস্ত্র ভাণ্ডারে টান। ইরান এবার এমন এক দাবার চাল দিয়েছে যা একসঙ্গে কাঁপিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতি, আঞ্চলিক রাজনীতি আর আমেরিকার সামরিক অহংকার। যুদ্ধবিরতির 1 মাসও পার হয়নি, কিন্তু ইরান অপেক্ষা করেনি। 4 মে সরাসরি আঘাত করল সংযুক্ত আরব আমিরাতের বুকে। প্রশ্ন হলো, এত দেশ থাকতে আমিরাত কেন? CNN-এর বিশ্লেষণ বলছে এর পেছনে আছে 2টি সুনির্দিষ্ট কারণ, এবং দুটোই ইরানের জন্য অস্তিত্বের প্রশ্ন। প্রথম চাল, তেলের রাজত্বে আঘাত। হরমুজ প্রণালী বন্ধ থাকলে সৌদি আরব, ইরাক, কুয়েত সবাই আটকে যায়, তেল বের করতে পারে না। বিশ্ববাজারে দাম আকাশ ছোঁয়, কিন্তু আমিরাত তারা বসে হাসছিল, কারণ ফুজাইরা পাইপলাইন। এই বিশেষ পাইপলাইনটি হরমুজ প্রণালীকে পুরোপুরি এড়িয়ে সরাসরি ওমান উপসাগরে গিয়ে মিশেছে। মানে হরমুজ বন্ধ থাকলেও আমিরাত অনায়াসে তেল বিক্রি করতে পারে। পুরো অঞ্চল যখন জ্বালানি সংকটে ছটফট করছে, তখন আমিরাত একা বিশ্ববাজারে তেল সরবরাহ করে যাচ্ছে স্বাভাবিকভাবে। ইরানের চোখে এটা সহ্য করার মতো নয়, তাই হামলার লক্ষ্য করা হলো সেই পাইপলাইনকে। ফুজাইরার তেল কমপ্লেক্সে আগুন জ্বলে উঠল, 3 জন ভারতীয় শ্রমিক আহত হলেন, আর হামলার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম লাফ দিয়ে উঠল। ইরানের বার্তা স্পষ্ট, হরমুজ আমরা বন্ধ করলে পুরো অঞ্চল বন্ধ। ফুজাইরা দিয়ে পালানোর রাস্তাও আর খোলা থাকবে না। শুধু তাই নয়, হামলার ঠিক আগে ইরানের রিভলিউশনারি গার্ড একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে ফুজাইরাকে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের অংশ হিসেবে দেখানো হয়। এটা কোনো ভুল নয়, এটা ইচ্ছাকৃত বার্তা, এই ভূমি আমাদের নজরে আছে। দ্বিতীয় চাল, ইসরায়েলের বন্ধুকে শাস্তি।
ইরানের দ্বিতীয় রাগের কারণ আরও গভীর। সাম্প্রতিক যুদ্ধে আমিরাত আর ইসরায়েলের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে যা এর আগে কখনো দেখা যায়নি। গোয়েন্দা তথ্য বলছে, ইসরায়েল প্রথমবারের মতো কোনো আরব দেশে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছে। সেই দেশটি আমিরাত। আব্রাহাম অ্যাকর্ডের পর থেকে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছিল, কিন্তু যুদ্ধের মধ্যে সেই সম্পর্ক রূপান্তরিত হয়েছে সামরিক জোটে। ইরানের কাছে এটা সরাসরি হুমকি। নিজেদের দোরগোড়ায় ইসরায়েলি সেনা এটা মেনে নিয়ে আরও প্রশ্নই নেই। তাই হামলার পরপরই তাসনিম নিউজে ইরানের সামরিক কর্মকর্তা ঘোষণা করলেন, আমিরাত যদি ইসরায়েলের ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয় তাহলে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কখনো ভুলবে না। কাঁচের ঘরে বসে আছো, একটি সুবিধাও নিরাপদ থাকবে না। হরমুজে আমেরিকাকেও সরাসরি চ্যালেঞ্জ। 4 মে আরও একটি কারণে ঐতিহাসিক। ঠিক সেই দিন আমেরিকা ঘোষণা দিল বাণিজ্যিক জাহাজ পাহারা দিয়ে হরমুজ পার করানো হবে। নাম দিল প্রজেক্ট ফ্রিডম। ইরান অপেক্ষা করল না 1 মিনিটও। সেই দিনই ছুড়ল 15টি মিসাইল, 4টি ড্রোন। সরাসরি আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করেও ছোড়া হলো মিসাইল। আমিরাত উপকূলের কাছে 2টো কার্গো জাহাজে আগুন ধরে গেল। দক্ষিণ কোরিয়াও জানালো তাদের একটি জাহাজও আক্রান্ত হয়েছে হরমুজে। তেহরান বলল, এটা আগ্রাসন নয়, এটা জবাব। আমেরিকা জোর করে হরমুজে ঢুকতে চেয়েছে, পরিণাম ভোগ করছে। আমেরিকা ভেবেছিল ইরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে, কিন্তু তেহরান নতজানু হয়নি, বরং ধ্বংসস্তূপের ভেতর থেকে, আগুনের ভেতর থেকে উঠে এসেছে এক নতুন নেতা। শরীরে পোড়ার দাগ, মুখে ক্ষত, কিন্তু চোখে এমন এক দৃঢ়তা যা দেখে ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে। তার নাম মোস্তাবা খামেনি। 28 ফেব্রুয়ারি যে হামলায় তার বাবা আলী খামেনি নিহত হন, সে একই হামলায় আহত হন মোস্তফা। মুখে, বাহুতে, বুকে, কোমরে, শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত। এক পায়েও আঘাত, মাথার পেছনে গেঁথে গিয়েছিল শার্প নেলের টুকরো। সেই রাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটি মনে করেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। নেতৃত্ব শূন্য, দেশ দিশেহারা, পতন আসন্ন। কিন্তু সেই রাতেই ইতিহাস অন্য রাস্তা বেছে নিল। বাবার উত্তরসূরি হিসেবে মোস্তফা ক্ষমতার হাল ধরলেন, হাসপাতালের বিছানা থেকে, আধো অন্ধকার কোনো নিরাপদ আশ্রয় থেকে, কিন্তু ধরলেন এবং আর ছাড়েননি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন এক অদ্ভুত সমস্যায় পড়েছে। CIA আছে, NSA আছে, স্যাটেলাইট আছে, ড্রোন আছে, সাইবার নজরদারি আছে, কিন্তু মোস্তফাকে চোখে দেখা যাচ্ছে না। কারণটা সহজ, তিনি কোনো ইলেকট্রনিক ডিভাইস ছুঁয়ে দেখছেন না। ফোন নেই, ইমেল নেই, ইন্টারনেট নেই। বার্তা যায় বিশ্বস্ত দূতের হাত দিয়ে, সিদ্ধান্ত জানা যায় সামনাসামনি বৈঠকে, ঠিক যেন মধ্যযুগের কোনো রণকৌশলী যাকে আধুনিক প্রযুক্তি দিয়ে ধরা যায় না। CNN একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকা এখন যা জানছে মোস্তফা সম্পর্কে তার পুরোটাই পরোক্ষ। যারা তার সঙ্গে দেখা করছেন তাদের কথা থেকে, যারা বার্তা বহন করছেন তাদের মুখ থেকে। এখানেই আরেকটা ভয় ঢুকে গেছে ওয়াশিংটনের মাথায়। কিছু গোয়েন্দা বিশ্লেষক সন্দেহ করছেন ইরানের ভেতরে কেউ কেউ হয়তো মোস্তফার নাম ভাঙিয়ে নিজের এজেন্ডা চালাচ্ছে। মোস্তফার কর্তৃত্বের আড়ালে আসলে কার হাত? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। ইরানের সংসদ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব কূটনৈতিক সিদ্ধান্তের চাবিকাঠি এখন একজনের হাতে, মোস্তাবা খামেনি। যুদ্ধ করবেন কি সন্ধি করবেন, পারমাণবিক আলোচনায় যাবেন কি যাবেন না, সব এক মানুষের কলমের ডগায়। জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য সাফ বলে দিলেন, সর্বোচ্চ নেতার রায়ই চূড়ান্ত। আইনসভা এবং নির্বাহী বিভাগ সম্পূর্ণভাবে তার বিচারের ওপর ন্যস্ত। এ বিষয়ে কোনো মতভেদ নেই। এই কেন্দ্রীভূত ক্ষমতা ইরানের জন্য দুধারী তলোয়ার। একদিকে বাইরের জগতে একটা সুসংগত, অবিভক্ত মুখ উপস্থাপন করা যাচ্ছে। ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। কোনো মধ্যপন্থী কণ্ঠস্বর নেই যাকে টেনে আলাদা করা যাবে। কোনো ব্যাক চ্যানেল নেই যেখানে আলাদা কথা বলা যাবে। এদিকে মোস্তাবার পক্ষ থেকে বিবৃতি এলো, পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলও সরবেন না, ক্ষেপণাস্ত্র ছাড়বেন না। হরমুজ প্রণালীতে আমেরিকানদের একমাত্র জায়গা পারস্য উপসাগরের তলদেশে। এটা পরাজিতের ভাষা নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানালেন, তিনি সম্প্রতি মোস্তাবার সঙ্গে দেখা করেছেন। কখন সেটা বললেন না, কিন্তু বললেন যে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে তা হলো তার দূরদর্শিতা এবং বিনম্র আন্তরিক দৃষ্টিভঙ্গি। আর মোস্তাবার মুখপাত্র ভিড়ের সামনে দাঁড়িয়ে বললেন, শত্রু গুজব ছড়াচ্ছে, তাকে দেখতে চাইছে, খুঁজে বের করতে চাইছে, কিন্তু ধৈর্য ধরুন, সময় হলে তিনি নিজেই কথা বলবেন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন ঘুঁটি চলল। সেই ঘুঁটি চাললেন স্বয়ং ভ্লাদিমির পুতিন।
মস্কোর সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামে পরিবহন ও সংরক্ষণ করতে রাশিয়া প্রস্তুত, কিন্তু তেহরান নীরব। পুতিন মনে করিয়ে দিলেন পুরনো অভিজ্ঞতার কথা। 2015 সালে ঐতিহাসিক পরমাণু চুক্তি JCPOA এর অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ রাশিয়ায় স্থানান্তর করা হয়েছিল। সেটা সফলভাবে সম্পন্ন হয়েছিল। মস্কো বলছে সেই পথে আবার হাঁটতে তারা রাজি। প্রস্তাবটা শুনতে মসৃণ, কিন্তু ভেতরে তার জটিলতা অনেক গভীর। পুতিন নিজেই জানালেন, আলোচনা কোথায় এসে থমকে গেছে। যুদ্ধে জড়িত সব পক্ষ প্রাথমিকভাবে একমত হয়েছিল যে ইরানের ইউরেনিয়াম দেশের বাইরে যাবে, কিন্তু তারপর ওয়াশিংটন দাবি তুলল ইউরেনিয়াম যাবে শুধু আমেরিকায়, অন্য কোথাও নয়। সেই দাবি শুনে ইরানও কঠোর হয়ে গেল। এখানেই আসল দ্বন্দ্ব। ইরান মাটি থেকে তুলে নিজের হাতে দেয়া এক জিনিস, আর সেটা সরাসরি শত্রুর ঘরে তুলে দেয়া সম্পূর্ণ আলাদা জিনিস। আমেরিকার দাবি ফাঁদ না সমাধান? ওয়াশিংটনের যুক্তি হয়তো এই, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় গেলে নিরাপদ নয়, কারণ মস্কো তেহরানের বন্ধু। সেই বন্ধু যে কোনো সময় সেটা ফিরিয়ে দিতে পারে, তাই আমেরিকার হাতে থাকলেই নিরাপদ। কিন্তু ইরানের দৃষ্টিকোণ থেকে ভাবুন, নিজের পরমাণু কর্মসূচির সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটি বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা সহ্য করে, চাপ সামলে, প্রযুক্তি উদ্ভাবন করে তৈরি করা হয়েছে, সেটি এমন একটি দেশে পাঠাবে যে দেশ বারবার তাকে আক্রমণের হুমকি দিয়েছে, তার পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে, তার অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে। এটা সমাধান নয়, এটা আত্মসমর্পণ। ইরান তাই কঠোর হয়ে গেছে। পুতিনের প্রস্তাবে কার লাভ? রাশিয়ার এই প্রস্তাব নিছক মানবিক সাহায্যের হাত বাড়ানো নয়, এর পেছনে আছে কৌশলের ঠান্ডা হিসাব। প্রথমত, ইরানের ইউরেনিয়াম মস্কোতে থাকলে রাশিয়া হয়ে ওঠে অপরিহার্য মধ্যস্থতাকারী। যে কোনো ভবিষ্যৎ চুক্তিতে রাশিয়ার ভূমিকা নিশ্চিত, টেবিলে রাশিয়ার আসন পাকা। দ্বিতীয়ত, এই প্রস্তাব দিয়ে পুতিন আমেরিকাকে একটি বার্তা দিচ্ছেন, তুমি যদি ইউরেনিয়াম চাও, আমার মাধ্যমে এসো। ওয়াশিংটনকে মস্কোর দরজায় আসতে বাধ্য করার এটি একটি চতুর কৌশল। তৃতীয়ত, কাস্পিয়ানের গোপন সরবরাহ পথ দিয়ে ড্রোনের যন্ত্রাংশ পাঠানোর পর ইরানের ইউরেনিয়াম গ্রহণের ঘোষণা। এটি রাশিয়া ইরান ঐক্যকে আরও দৃশ্যমান করে তুলল। বিশ্বকে বুঝিয়ে দেওয়া হলো, এই জুটি কেবল বাগাড়ম্বর নয়, এটি কার্যকর অংশীদারিত্ব। তেহরান তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। অনেকে এই নীরবতাকে দুর্বলতা মনে করতে পারেন, কিন্তু এটি ইরানের পুরনো কৌশল। হরমুজে যখন আমেরিকান ডেস্ট্রয়ার তাড়া করে, তখন ইরান লাউডস্পিকারে হুঙ্কার দেয়। আবার যখন কূটনৈতিক টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকার প্রয়োজন, তখন চুপ থাকে। কথার জবাব না দিলে প্রতিপক্ষ অনুমানের মধ্যে ঘোরে। অনিশ্চয়তাই ইরানের কূটনৈতিক অস্ত্র। পুতিনের প্রস্তাব ইরানের জন্য একটি দরজা খুলে দিয়েছে। সে দরজা দিয়ে ইরান ঢুকবে কিনা, কখন ঢুকবে, কী শর্তে ঢুকবে, সেটা তেহরান ঠিক করবে নিজের সময় মতো।